পারলে দাদাভাইকে পাশে বসিয়ে খাইও, তাহলে দেখবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কাউকে কোথাও যেতে হবে না। বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমিতে একটা ইম্পর্টেন্ট নিউজ আমি কভার করতে গিয়েছিলাম। বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমিতে কি নিউজ কভার করতে গেছিল নিখিল? বর্ধা ভাই, নিখিল তুই এত রাতে বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমিতে নিউজ কভার করতে গেছিস? না আমাদের আর রাত দিন সময় অসময় সাংবাদিকদের কি আর এসব কিছু আছে? সেরকম খবর হলে কভার করতে যেতে হবে। মানে আমি জানতে চাইছি তুই একাডেমিতে কি নিউজ কভার করতে গেছিস? না বর্ধা ভাই, তুই জেনে কি করবি? দেখ একাডেমি কিংবা ব্যাডমিন্টন তুই তো এসব নিয়ে জড়িয়ে নেই। তাই নিখিল, আমি যতদিন বেঁচে থাকবো ব্যাডমিন্টন আমার রক্তের সাথে মিশে থাকবে। ব্যাডমিন্টনের মধ্যে আমি নেই সেটা কোনোদিন হবে না নিখিল। তুই বল না কি হয়েছে বল। আজকে শালিনী শর্মার স্টেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ ছিল হুগলি ডিস্ট্রিক্টের স্মিতা সিনহার এগেনস্টে, কিন্তু খেলা শুরুর আগেই স্মিতা অসুস্থ হয়ে পড়ে। ইনফ্যাক্ট তাকে হসপিটালাইজড করতে হয়। তার ফলে ম্যাচটা শালিনী ওয়াক ওভার পেয়ে জিতে যায়। আমি এই খবরটা কভার করার জন্যই ওখানে গেছিলাম বর্ধা ভাই। খেলার জগতে জোর গুঞ্জন উঠেছে মায়াঙ্ক শর্মা ওর বোনকে জেতাবার জন্য ইচ্ছে করে এমন কিছু একটা করেছে যার ফলে স্মিতা অসুস্থ হয়ে পড়েছে। আর আমি সেটা বিশ্বাস করি। মায়াঙ্ককে আমিও তো হাড়ে হাড়ে চিনি। আর আমার স্থির বিশ্বাস বর্ধা ভাই, সেদিনকে দিয়াকে ম্যাচে হারাবার জন্য মায়াঙ্ক লোক লাগিয়ে তোর উপরে হামলা চালিয়েছে। স্থির বিশ্বাসটা তো প্রথম দিনই হয়ে যাওয়া উচিত ছিল নিখিল। আমি তো সেই মুহূর্তে জানতাম যে দিয়াকে হারানোর জন্য মায়াঙ্ক আমার উপরে অ্যাটাকটা গড়িয়েছিল। আর তুই সব জেনেও আমাকে সেটা জানাতে চাইছিলি। আমি কি করতাম বল বর্ধা ভাই? তুই তো বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছিস। এই মুহূর্তে যদি তুই ব্যাডমিন্টন নিয়ে আর কোনো রকম খোঁজখবর নিতে যাস কিংবা ইন্টারেস্ট দেখাস, তাহলে বাড়ির পরিস্থিতি আরো খারাপ হবে। তা সত্ত্বেও মায়াঙ্ক শর্মা নিজের স্বার্থ সিদ্ধির জন্য লোকের ক্ষতি করবে, দুর্নীতির আশ্রয় নেবে, আমি চুপ করে বসে থাকবো নিখিল? 10 বছর আগে আমি ব্যাডমিন্টন থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আবার যদি আমি সেটা করি তাহলে তো আমার জীবনের কোনো লক্ষ্যই থাকবে না। আর লক্ষ্যহীন জীবন মানে তো মৃত্যু। এই বাড়ির ফার্নিচার আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না নিখিল। বর্ধা ভাই সবকিছুর একটা সময় থাকে। তুই আমাকে দেখা, তুই বাড়ির পরিস্থিতিটা আগে ঠিক হতে দে, এই ঝামেলাগুলোকে থিতিয়ে পড়তে দে, তারপর না ততদিনে মায়াঙ্ক শর্মা আরো শক্তিশালী হয়ে উঠবে। আমার কথা শোন নিখিল, 10 বছর আগে আমার সঙ্গে একটা অন্যায় হয়েছিল। সেই অন্যায়টা আমার জীবনকে বদলে দিল, আমার জীবনটাকে একটা ফায়ার প্লেসের আগুনের মধ্যে নিয়ে ফেললো। সেই আগুন আমি এখনো বয়ে নিয়ে চলেছি দিকে, সেটাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা জিনিসের সময় থাকে বর্ধা ভাই, এবং মাঝে মধ্যে এমন একটা সময় আসে যখন অতীতকে ভুলে এগিয়ে যেতে হয়। নিজের জন্য নয়, নিজের লোকেদের জন্য এগিয়ে যেতে হয় বর্ধা ভাই, বাড়ির সবার জন্য। তুই প্লিজ এসব আর মাথায় আনিস না, প্লিজ বর্ধা ভাই, প্লিজ প্লিজ। আমার অতীতের সঙ্গে যে আমার বর্তমান আর ভবিষ্যৎ জড়িয়ে আছে। আমি যে আমার অতীতকে ভুলে কিছুতেই এগোতে পারবো না নিখিল, কিছুতেই না। হ্যালো কানু। হ্যাঁ আর্যদা বলো। জানো আর্যদা আজকে কি হয়েছে? হ্যাঁ আমি জানি কানু। মায়াঙ্ক শর্মা ইচ্ছে করে একজন প্লেয়ারকে অসুস্থ করেছে যাতে শালিনী বিনা বাধায় ম্যাচটা জিতে যায়। আর আমি সেই জন্য তোকে ফোন করছি। আরে তুমি বলো তো, তুমি শুধু একবার মুখ ফুটে বলো কি করতে হবে, বলো না। হ্যাঁ শোন কানু, তোর দোকানটা যেহেতু একাডেমির সামনে, তাই একাডেমিতে কি ঘটছে সেটা নজর রাখা তোর পক্ষে ইজি। তাই চোখ কান খোলা রাখবি, আর ওখানে কখন কি ঘটছে সেটা আমাকে টাইম টু টাইম জানাবি, ওকে? হ্যাঁ আর্যদা ঠিক আছে। আর শোন, সতর্ক থাকিস। রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
স্যার, আপনি একাডেমির ব্যাপারে কার সঙ্গে কথা বলছিলেন? কাকে আপনি বলছিলেন যে সতর্ক থাকতে, চোখ কান খোলা রাখতে? স্যার, আপনি কেন আবার একাডেমিকে নিয়ে এত উৎসাহ দেখাচ্ছেন? আপনার মাথার চোটটা এখনো ঠিক হয়নি। আপনি এত ভুলে যাচ্ছেন যে আমাকে খেলানোর জন্য আপনার উপর কত বড় আক্রমণ করা হয়েছিল। স্যার, আপনি খুব ভালো করে জানেন, আর আমিও খুব ভালো করে জানি, এই সব কিছুর পিছনে ছিল মায়াঙ্ক শর্মা। স্যার, আমি তো আর খেলতে চাই না। তাহলে এইসব ব্যাপার নিয়ে আপনার খবর রাখা কি দরকার বলুন তো? তার থেকে ভালো আপনি ভুলে যান এসব কথা। স্যার, এই যে আপনি এক টেবিলে বসে সবার সঙ্গে আজকে খেলেন, তার জন্য মা, বাবা, বাকিরা কতটা খুশি হলো বলুন তো? তারপরে আমরা সবাই একসাথে বসে ঠিক করলাম যে বড়দিনে উৎসব পালন করব। আপনি কেন এর মধ্যে ব্যাডমিন্টনকে টেনে আনছেন? কারণ ব্যাডমিন্টন আমার জীবন দিয়া, আর ব্যাডমিন্টন তোমারও জীবন। পার্থক্যটা শুধু এই যে তুমি পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, আর আমি সেটা করছি না, বা আমি মানিয়ে নিতে চাইছি না। স্যার, স্যার, আমরা সব সময় যেটা চাই সেটা কি পাই বলুন? আমরা যেটা করতে পারছি না তার জন্য জেদ ধরে আক্ষেপ করে বসে থেকে কি লাভ বলুন তো? তার থেকে দেখুন না, এই তো আমি সংসারের ছোট ছোট কাজগুলোর মধ্যে থেকে বড় আনন্দকে খুঁজে বের করছি। স্যার, আপনি একবার চেষ্টা করে দেখুন না স্যার। তোমার বলা শেষ হয়েছে? বলা শেষ হয়েছে তোমার? তাহলে আমার কথা শোনো দিয়া। আমার বুকের মধ্যে একটা ঝড় চলছে, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে দিয়া। অস্বস্তিটা আমার গলার মধ্যে আটকে রয়েছে। প্রতি মুহূর্তে আমার ব্যর্থতাগুলো মাথা চাড়া দিয়ে উঠছে দিয়া। আর এই পরিস্থিতি তুমি আমাকে ক্রিসমাস সেলিব্রেট করার কথা বলছো? আমার কথা শেষ হয়নি এখনো। শোনো দিয়া, লিসেন টু মি। তোমার যদি মনে হয় যে তুমি সংসারের কাজ করে মায়ের মনের মতো বউ হয়ে উঠে ভালো থাকবে, তাহলে তুমি তাই থাকো। গো অ্যাহেড, আমাকে এর মধ্যে টেনো না। মায়ের মনের মতো আমাকে তো হয়ে উঠতেই হবে। তবে আমি তখনই ভালো থাকবো স্যার, যখন আপনি ভালো থাকবেন। স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার সঙ্গে একমাত্র ভালো থাকবো, আর তার জন্য এতগুলো কথা বারবার করে আপনাকে বলছি। স্যার, সংসারের মধ্যে এমন অনেক খুশির উপাদান লুকিয়ে আছে। আপনি একবার হাতরে দেখুন, দেখবেন সংসার আপনাকে খালি হাতে ফেরাবে। সংসার, সংসার, সংসার! আমার ভালো লাগছে না দিয়া, প্লিজ স্টপ দিস। সংসার, আমি তোমায় বলেছিলাম না দিয়া? তুমি ভুলে গেছো যে তুমি ঘরেও জিতবে আর বাইরেও। দিয়া, তুমি শুধু সংসারের খেলায় জিতলে আমি খুশি হব না, তোমাকে বাইরের খেলাতেও জিততে হবে। আর বাইরের খেলাতে জিততে হলে মায়াঙ্ক শর্মাকে ভুলে থাকলে চলবে না। মা, তুমি বরং যাও না, দাদাভাই রুমে গিয়ে খাবারটা দিয়ে এসো। পারলে দাদাভাইকে পাশে বসিয়ে খাইও। কাউকে কোথাও যেতে হবে না, আমি সবার সঙ্গে টেবিলে বসে খেয়ে নেব। আজকে কি কাণ্ডটাই না ঘটে গেল, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে আর্য 10-10টা বছর ধরে ডিনার টেবিলে কারোর সঙ্গে বসে খায়নি, নিজের ঘরে বসে খেয়েছে। সে কিনা আজকে সবার সঙ্গে একসঙ্গে বসে খেলো। অবশ্য ভাত কাপড়ের দিন একবারই ওকে ওই
ডিনার টেবিলে বসাতে রাজি করানো গেছিল। তারপর আজ সত্যি আমার না খুব নিশ্চিন্ত লাগছে। এখন মনে হচ্ছে দিয়ার উপর ভরসা করে আমি ঠিক করেছি। ওই মেয়েই পারবে আমার আর্যকে সংসারে বেঁধে ফেলতে। দেখলে না, ক্রিসমাসে সবাইকে নিয়ে আনন্দ করবে বলে দিয়া কেমন মেতে উঠলো। এইটাই তোমার সমস্যা মাধবী, হঠাৎ করে গলে যাও। যেমন দুম করে দিয়া রাতে সংসারের চাবিটা দিয়ে বসলে, আবার এখন দিয়া আজকে নিয়ে ডাইনিং টেবিলে এসছে বলে তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠেছ। শোনো, একটু তলিয়ে দেখলে বিষয়টাকে তুমি এত সহজে নিতে পারতে না। কেন সহজে নিতে পারতাম না কেন? শোনো মাধবী, দেখো এই যে দিয়া সংসারের জন্য যা যা করছে তা কি সব ভালোর জন্য করছে? আর্যকে সংসারে বেঁধে রাখার জন্য করছে? তোমার সঙ্গে আর্যর দূরত্বটা কমাবার জন্য করছে? তোমার কি মনে হয়? এছাড়া আর অন্য কি কারণ থাকতে পারে? হাজারটা কারণ থাকতে পারে, হাজারটা। এই যে 10 বছর বাদে আর্য আমাদের সঙ্গে এসে ডাইনিং টেবিলে সবার সঙ্গে খেতে বসলো, কার কথায়? দিয়ার কথায়। দিয়া দিয়া ওই মেয়েটা আর্যকে কনভিন্স করার ক্ষমতা রাখে, বুঝতে পেরেছ? আর্য দিয়ার সমস্ত কথা মানতে বাধ্য। কি আমি কিছু ভুল বলছি? দিয়াই তো আর্যকে বুঝিয়েছে সংসারে কোনটা ভালো কোনটা মন্দ। হ্যাঁ, কিন্তু তুমি কি একবারের জন্য কখনো ভেবে দেখেছো যে মেয়েটা এত কম সময়ে আর্যর মতো ছেলের উপর এতখানি প্রভাব বিস্তার করতে পারে? সে যদি হঠাৎ আজ দুম করে এসে বলে বসে, স্যার আপনি আপনার মাকে দেওয়া কথাটা ফিরিয়ে নিন, আমি আবার ব্যাডমিন্টন খেলবো, কি বলবে তখন? ও স্যার, আপনি এসে গেছেন? আপনি কোথায় ছিলেন স্যার? তখন তো আমি, মেঘ, বৃষ্টি, ভাইয়া সবাই মিলে বড়দিনে কত প্ল্যান করলাম। মেঘ বৃষ্টি আপনাকে কি বলেছে জানেন? বলেছে আপনাকে সান্তা ক্লজ সাজতে। না মানে আমি আপনার বিছানাটা করে দিয়েছি স্যার। এই তো বিছানা রেডি, আপনি যান শুয়ে পড়ুন। তুমি বিছানা আসো, আমি সোফাতে শুচ্ছি। হ্যাঁ না না, আপনাকে সোফায় শুতে হবে না, আপনার শরীরটা এখনো ঠিক হয়নি। দেখুন মাথার ব্যথাটা এখন আছে। আমি গিয়ে সোফায় শুয়ে পড়ছি, আপনি বিছানায় শুনুন। আমার মাথার ব্যথা ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না, বালিশটা ছাড়ো দাও। না না স্যার, আপনি যদি এরকম জেদা জেদি শুরু করেন, আমি কিন্তু সরান মাটি দিকে শুয়ে পড়বো। হ্যাঁ মাটিতে শোবে মানে? ঠান্ডার মধ্যে মাটিতে দিয়ে তোমার ব্রিদিং প্রবলেমে খেলবে কি করে? স্যার আপনি ঘুরে ফিরে আবার একই জায়গায় এসে উপস্থিত হলেন। স্যার আপনাকে কতবার আমি বলবো আমি আর খেলবো না স্যার, আমি আর খেলবো না। আপনি বারবার কেন যে কথাটা ভুলে যান। যাকে আমি গিয়ে সোফায় শুয়ে পড়ছি, আপনি বিছানায় শুয়ে পড়ুন। তুমি বিছানায় শো বললাম তো, দাও বালিশটা দাও। না না না, আমি সোফায় শুচ্ছি, আপনি বিছানায় শুন। আর আমি বললাম যে তুমি বিছানায় এসো, আমি সোফায় শোবো। আমি তো বলছি আমি সোফায় শুতে পারবো, আপনি বিছানায় শুয়ে পড়ুন না। বালিশটা ছাড়ো, আমি না না সোফায়। না, আমি শুচ্ছি তো সোফায়, আর আমাকে দিন। আইডিয়া স্যার, একটা কাজ করলে হয় না? মানে গোল বালিশটা ঠিক বিছানার মাঝখানে রেখে আমরা দুজনে যদি বিছানায় শুয়ে পড়ি।
কি তাহলে কেমন হয় বলুন? না মানে প্রবলেমটা তো সলভ হয়ে গেল। কেমন প্ল্যানটা বলুন? দাঁড়া স্যার, আমি কোল বালিশ নিয়েছি। স্যার আপনি আবার কি ভাবছেন? স্যার অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন তো। আমি শুয়ে পড়লাম কিন্তু। হ্যাঁ হ্যালো 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 স্যার, আপনি কি ঘুমিয়ে পড়লেন? কি বলবে বলো? কাল যে আপনার ব্যান্ডেজ খোলার দিন, আপনার মনে আছে তো? স্যার কাল কিন্তু আমি আপনার ব্যান্ডেজ খুলে দেবো, কেমন? স্যার স্যার আপনি কি ঘুমিয়ে পড়লেন? উফ, তুমি আবার বকবক শুরু করলে। কি বলবে বলো? না মানে বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু আপনি তো শুধু বিরক্ত হচ্ছেন। বললাম তো, কি বলবে বলো? স্যার আমি তো আপনার সামনেই মাকে কথা দিলাম যে আমি কেক বানাবো, কিন্তু স্যার আমি তো আগে কখনো কেক বানাইনি। ওভেনের কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানি না আমি। স্যার বলছি কি, আপনি ভোগ রান্নার সময় আমাকে যেভাবে হেল্প করেছিলেন কেক বানাতে সেরকম হেল্প করবেন তো? মানে আমাকে তো পরশুদিন কেকটা বানাতে হবে, তাই আপনি যদি কালকে কেক বানানোর কায়দা কানুনগুলো শিখিয়ে দেন তাহলে আমাকে আর পরশুদিন মায়ের কাছে অপ্রস্তুত হতে হবে না। দিয়া, তুমি কি করতে চাইছো বলো তো? আমাকে জোর করে ডাইনিং টেবিলে নিয়ে গেলে, আমি গেলাম, আমাকে ওখানে তুমি বললে ক্রিসমাসের কেক বানাতে হবে, আমি স্পষ্ট না করে দিলাম। এখন তুমি বলছো তোমাকে ক্রিসমাস কেক বানাতে হেল্প করতে হবে। কি তুমি কি প্রমাণ কি করতে চাইছো? আমি শুধু একটা জিনিসই প্রমাণ করতে চাইছি, যে আপনিও এই পরিবারের একজন স্যার। এই বাড়িটা যেমন আপনাকে ছাড়া অপূর্ণ, তেমন আপনিও এই বাড়িটা ছাড়া অপূর্ণ স্যার। ঘুমিয়ে পড়ুন স্যার, ঘুমিয়ে পড়ুন। আপনি যতক্ষণ ঘুমিয়ে থাকবেন ততক্ষণ সব মন খারাপ ভুলে থাকতে পারবেন। ঘুমিয়ে পড়ুন স্যার, গুড নাইট।
একদিনে কি আর স্যারকে সবকিছুতে রাজি করাতে পারবো? যা করার ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে। আজ যেমন স্যারকে ডাইনিং টেবিলে নিয়ে গেছি, তেমনি আস্তে আস্তে বাড়ির অন্য সব ব্যাপারগুলোতেও স্যারকে ইনভলভ করে স্যারকে আবার আগের মতো প্রাণোচ্ছল হাসি খুশি করে তুলতে হবে।